বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত সুধী, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। দেখুন, আমরা কথা বলতে চাই না, কিন্তু কেমন যেন হয়েছে যে কথা না বললে আবার হয়ও না। কিন্তু আমরা যতই দেশের কথা বলি, দেশের মানুষের কথা বলি এবং দেশ পরিবর্তনের কথা বলি, আমরা কিন্তু ঘুরে ফিরে একটি বিষয় কিন্তু প্রতিনিয়ত দেখে আসছি, যেটি যে সেই পুরনো ধর্ষণের যে খাতা, সেটি নতুন করে আবার ইতিহাস রচনা করা হয়। কিন্তু এটি করে প্রতিনিয়ত আমরা যে করে যাচ্ছি, এটি করে আসলে আমরা কি লাভ পাচ্ছি এবং সেখান থেকে আমাদের কি ফায়দা হচ্ছে? একটি জাতির কি শুধু এটাই আশা, না সেখান থেকে পরিবর্তনের কোনো লক্ষণ রয়েছে? আজকে সেই পুরনো খাতাগুলোর মাঝে যারা নতুন স্বপ্ন দেখাবে, যারা নতুন সূর্য হয়েছে, যারা নতুন তারুণ্যের ইতিহাস গঠন করছে, যারা ইতিহাসকে একটি বিপ্লবের জায়গায় নিয়ে যাচ্ছে, আজকে তাদের তো সেই একই পর্যায়ে আমরা কিন্তু লক্ষ্য করে দিচ্ছি। এখানে কিন্তু পরিবর্তনের কোনো লক্ষণই নেই, কেননা তারা যেটি করে যাবে এখন সেটি আমাদের পরিভোগ করার জন্য আর কি, সেটির জন্য আমাদের এখন প্রস্তুত হতে হবে। এটি ব্যতীত কিন্তু আমরা কিন্তু আর তেমন কিছু কিন্তু আমরা দেখছি না। আজকে আমার যেটি মনে হয় যে হ্যাঁ, পুরনো যে ইতিহাস এবং পুরনো যে ধর্ষণ, সেটি প্রতিনিয়ত ফিরে আসুক এবং এটি আমরা চর্চা করে আবার সেই নতুন সূর্য দেখব। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর ফিরে আসার জন্য আমার যেটি মনে হয়, দেশের সচেতন কিছু ব্যক্তিত্ব রয়েছেন, কিছু ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের আজকে বিশেষ করে রাজনৈতিক ভাবে আসা এবং রাজনীতিতে আসা একদম মুখ্য একটি ভূমিকা হয়ে দাঁড়িয়েছে। আজকে আপনি দেখুন কথাগুলো কেন চলে আসলো। এই যে আপনারা একটি বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছেন, চেতনার কথা বলছেন, প্রতিনিয়ত কিন্তু সেই বিপ্লবের কথাগুলো বলছেন, কেননা আপনাদের কণ্ঠস্বর, আপনাদের যে ভয়েস, সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেমন যেন একটি শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে আপনাদের একটি আত্মপ্রকাশ কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা ঘটতে দেখেছি। কিন্তু সেই জায়গাগুলোতে আপনারা কি নিয়ে আসলেন আর কোন পরিবর্তনের লক্ষণ আমাদেরকে দেখালেন? আপনারা ইতিমধ্যে কিন্তু অসংখ্য ইতিহাসের কবর দিয়ে দিয়েছেন, অসংখ্য চেতনার মাটি করে দিয়েছেন, কিন্তু নতুন করে আপনারা কিন্তু সেই চেতনাকে গড়াতে পারেননি। তাহলে লাভ কি? আর সেই খেসারতের বোঝা এদেশের 18 কোটি মানুষকে দিতে হবে, এদেশের জনগণকে দিতে হবে। সেই আবাল বৃদ্ধ শ্রমিক তাদেরকে দিতে হবে। কিন্তু যদি বিপ্লবের দিকে আসেন আর সেই চেতনাকেই যদি ধারণ করেন, আজকে বাংলাদেশের বিশেষ করে আমি একটি সংখ্যা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আপনারা যা ছাত্র ছিলেন, কত সংখ্যা ছিলেন, ওরা 30% হবেন। এর চেয়ে বেশি হবার কিন্তু আর কোনো কথা নয়। দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছে, তারা হয়তো 30% হবে, তার থেকে বেশি হবার কথা নয়। কিন্তু দেশের খেটে খাওয়া মেহনতি শ্রমিক শ্রেণীর যে মানুষগুলো, তাদের কিন্তু 30% এখানে কিন্তু রয়েছে, কেননা দেশের শ্রমিক হচ্ছে একটি শক্তি। কিন্তু সেই শ্রমিকদের আজকে আমরা যেটি দেখছি, যে আপনারা এই রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশের বিশেষ করে বেশ কিছু কলকারখানা
বেশ কিছু ফ্যাক্টরি, বেশ কিছু গার্মেন্টস, বিশেষ করে পোশাক শিল্পের উপর একটি পেশার সৃষ্টি হয়েছে। এখন আমাদের দেশে অনেক ফ্যাক্টরিগুলোতে কাজ নেই, না পারছে তারা ছেড়ে দিতে, না পারছে তারা ফ্যাক্টরি চালাতে। এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমাদের সময় যাচ্ছে। ইতিমধ্যে আমার যেটি মনে হয় অসংখ্য কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে। আজকে সেই জায়গা থেকে যদি আপনারা তাদেরকে ফিরে নিয়ে আসতে না পারেন, তাহলে আমার যেটি মনে হয় আসলে আজকে আপনাদের যে চেতনার কথা বললেন, যে চেতনার কথা বলে যে মানুষের এই যে একটি সিম্প্যাথি, এই যে একটি বিবেক, এই যে একটি তাদের কমন সেন্সকে একটা দিকে আপনারা ধাবিত করলেন, সেই ধাবিত করার মধ্যেতেই কিন্তু আমি যেটি বুঝতে পারছি যে আজকে আপনাদের স্বার্থ ব্যতীত আর কিছু নয়, এবং এটি হচ্ছে। আজকে সেইখান থেকে আমাদের ফিরে আসা প্রয়োজন। একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে সেটি করাতে যেটি করার প্রয়োজন, আর এর জন্য আমার যেটি মনে হয় দেশের যারা সচেতন নাগরিক রয়েছেন তাদের মধ্য থেকে আজকে রাজনীতিতে আসা প্রয়োজন। এবং যদি তারা না আসে, তাহলে ওই যে আপনার আমেরিকার কি যেন উনি একটা কথা বলেছেন যে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না, হয়তো আমাদের সেই পরিস্থিতি আজকে আমরা সম্মুখীন হয়ে গিয়েছি। কেননা এক পোশাক শিল্পের উপরে আমাদের দেশের প্রায় 70 লক্ষ 80 লক্ষ মানুষ এই পোশাক শিল্পের সাথে জড়িত, এবং এটি আমাদের দেশের একটি প্রবৃত্তি অর্জনের ক্ষেত্রে চূড়ান্ত ভূমিকা রাখে। আজকে সেটি যদি আমাদের বন্ধ হয়ে যায়, তাহলে দেশের যে পরিস্থিতি হবে, আমি বেশ কিছুদিন পূর্বে আর কি একটি পত্রিকার একটি হেডলাইন দেখেছিলাম, সেটা হয়তো সম্ভব 90-এর দিকে আর কি, 90-এর দশক হবে। এটি ফিলিপাইনের ঘটনা, যে এক বৃদ্ধ তিনি আর এক বৃদ্ধকে নিয়ে নদীর কূলে যাচ্ছেন বেড়াতে। তখন এক বৃদ্ধ বলছে যে দোস্ত, আজকে আমার কপাল খুব ভালো। কেন? যে বলছে যে আজকে আমার মেয়ে একটি মিশরের এক যুবককে পেয়েছিল। আরেক বৃদ্ধ বলছে দোস্ত, আমার কপাল আজকে খুব খারাপ। তো বলছে কেন? যে আমার মেয়ে আজকে একটি মিশরি পেয়েছিল, নিক্রো পেয়েছিল, শালা কিপটা টাকা দেয় না, টাকা দেয়নি। তো সেইখানে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে মেয়ে ইজ্জত বিক্রি করছে, বাবা তার জন্য গর্ববোধ করছে। আপনাদের একটি ভুলের কারণে, আপনাদের সিদ্ধান্ত নেবার কারণে, আপনাদের গঠনতন্ত্র মাফিক চলার না কারণে যদি আমাদের দেশের এই পোশাক শিল্প বন্ধ হয়ে যায়, তাহলে আমার যেটি মনে হয় যে ফিলিপাইন যে পর্যায়ে রয়েছে তার চেয়ে ভয়াবহ পর্যায়ে আমাদেরকে পড়তে হবে। আজকে সেই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। আজকে দেশের যারা সচেতন নাগরিক রয়েছেন, বিশেষ করে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এখনও রয়েছেন, যে তাদের দেশের প্রতি ভালোবাসা রয়েছে, শ্রদ্ধা রয়েছে, সম্মান রয়েছে, এবং দেশ নিয়ে তারা সকল সময় ভাবেন। হয়তো কিছু উগ্র আচরণের কারণে তারা হয়তো কথা বলতে পারেন না, কিন্তু আপনারা যদি জেগে না ওঠেন, আপনারা যদি কথা না বলেন, আপনারা যদি এই হাল না ধরেন, তাহলে কিন্তু এই 13 বছরের ছেলে দিয়ে কিন্তু আপনি কখনোই কিন্তু একটি সংসার গড়াতে পারবেন না। কেননা সংসার গড়াতে গেলে তাকে প্রাপ্ত বয়স্ক হতে হবে, আর সেই প্রাপ্ত বয়স্ক হচ্ছেন আপনারা। আর আপনাদের সেই জায়গাগুলোকে আজকে যদি আপনারা ঠিক না করেন, আপনারা যদি সঠিকভাবে যদি আপনারা এটিকে দেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেটিকে যদি না নিয়ে আসেন, তাহলে আমার যেটি মনে হয় আজকে দেশ এবং জাতি দুটোই বিপদের সম্মুখীন হয়ে পড়বে। কেননা আগামীতে যে দিনগুলো আমরা লক্ষ্য করছি, যে দিনের আশা করছি, সেটি হয়তো শুভকর হবে না। আর শুভকর যদি না হয়, তাহলে একটি জাতির জন্য এটি লজ্জার, একটি জাতির জন্য দেশের অর্থনীতি থেকে পিছিয়ে আসা, একটি জাতির জন্য বিশেষ করে সেই আবার 100 বছর পিছনে ফিরে তাকানো। আমাদেরকে সেই জায়গাতে যাতে না যেতে হয়, সেই জন্য আপনাদের বিশেষ করে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন এবং এদের কাছ থেকে এ দেশকে এবং দেশের মানুষকে মুক্ত করুন।
সকলকে ধন্যবাদ।